যেটা বারুইপুরে হয়েছিল ঘটনাটা। তো সেখানে দেখা যাচ্ছে যে এরকম বারুইপুরে একটা কেস হয়েছে, একটি ছেলে, তার ক্যান্সার হয়েছিল, সেই ছেলেটি আসছে। তখন আমার সাহেব ছিলেন, থাম্বি সাহেব ছিলেন তখন, আমার আচ্ছা ডিজি সাহেব ছিলেন তখন, সিআইডি তে ডিজি ছিলেন উনি ছিলেন। তো ওনার কাছে এসে খুব তোমার কি ওই ডিজিদের থেকে অ্যাপ্রুভাল নিতে লাগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সমস্ত কিছু আমাদের সিআইডির যা কিছু উনি মানে ডিজি হোক এডিজি হোক, ওরা আমাদের অর্ডার দেয় আর কি, কেস কন্ট্রোল হবে কি হবে না। উনি যদি কেস কন্ট্রোল নেয় তবেই কেসটা আমাকে দেবে, তবেই আমি ইনভেস্টিগেট করতে পারবো, আদারওয়াইজ নয়। আচ্ছা, এন্টার পাওয়ারটা সিআইডির এডিজি সাহেব বা ডিজি সাহেব যিনি থাকবেন তার হাতেই থাকে, এবং সেই ডিসিশন নেবে যে এটা কে ইনভেস্টিগেশন করবে, কিভাবে ইনভেস্টিগেশন করবে, কিভাবে ইনভেস্টিগেশনটা চলবে, এবং এই ফুল মনিটরিংটা ওনারাই করেন। তুমি কতটা কাজ করছো সেটা সিআইডি কিন্তু করে, মনিটরিং হয়, এবং মনিটরিংটা সিআইডি সিনিয়র অফিসাররা করে। সিআইডিতে একটা সুবিধা কি জানো তো, সিআইডি তো খুব ছোট জায়গার মধ্যে অনেক অনেক অফিসার বসে আছে। আমি বসে আছি, আমার পাশেই ডিএসপি, তার পাশেই এসপি, তার পাশেই ডিআইজি, তার পাশেই আইজি, তার পাশেই এডিজি, মানে পরপর পরপর এত সাহেব আর এত বেশি সুপারভিশন তখন হতে থাকে একটা কেস নিয়ে। যে আচ্ছা, ওই যেরকম মুভিতে দেখায় না যে একটা সিক্রেটিভ দরজা দিয়ে ঢুকলো সবাই, হ্যাঁ ওরকম আন্ডার কভার থাকে নাকি সব? ওরকম আন্ডার কভার কিন্তু সিআইডি তে নেই। আচ্ছা, ওটা সিবিআই তে থাকে? হতে পারে, আমি জানি না, তবে সিআইডি তে কিন্তু নরমাল অফিস যেরকম হয় সেরকম ভাবে আমরা কাজ করেছি, এবং কাজ করতে কোনো অসুবিধাও হয়নি, এবং ভালোভাবেই কাজ করতে পেরেছি, অন্তত আমার তো অসুবিধা হয়নি। সিআইডি কাছে কোনো নরমাল পারসন গিয়ে কমপ্লেইন করতে পারবে না? হ্যাঁ, করতে পারবে না, কারণ সবাই পারবে, কিন্তু আমরা তাকে বলবো যে তুমি আগে প্রথম থানায় গিয়ে কেস করো। থানায় কেস করার পরে যদি সেই কেসটা এডিজি সাহেব বা ডিজি সাহেব যদি মনে করে যে এই কেসটার একটু গ্র্যাভিটি আছে এবং এই কেসটা ইমিডিয়েট দরকার, কিছু ইন্টারসেপ্ট দরকার, তাহলে সেই এডিজি সাহেব ওটা সঙ্গে সঙ্গে কন্ট্রোল নিয়ে নিতে পারে সারা ওয়েস্ট বেঙ্গলে, যে কোনো কেস। আচ্ছা, যে কোনো সময় কন্ট্রোল নিয়ে নিতে পারে, এবং যে কোনো সময় ওটা সিআইডির হাতে চলে আসতে পারে। আর একটা আসে এইভাবে, একটা আসে, আর একটা আসে তো হাইকোর্ট আসে, অন্যান্য লোয়ার কোর্টদের কিন্তু সেই ক্ষমতা নেই যে সিআইডি কে রেফার করবে, একমাত্র হাইকোর্টের সেই ক্ষমতা আছে। তুমি বারুইপুরে যেটা বলছিলে? হ্যাঁ, বারুইপুরে যে কেসটা হয়েছিল সেটা কিন্তু হাইকোর্ট দেয়নি, সেটা দেখলাম একটি অসুস্থ ছেলে মনে হয় সাহেবের কাছে গেছিল, সাহেব আমাকে ডেকে বললেন যে ব্যাপারটা শোনো, তো আমি শুনলাম। তো ওরও এরকম ছিল যে ওর বোন ছিল মেজর, মানে বোনটার বয়স তখন 19-20 বছর হয়েছে। তো ওর বোনকে পাওয়া যাচ্ছে না, ওর বোন কোনো একটি ছেলের সঙ্গে বিয়ে করেছিল, এবং ওরা লাস্ট অব্দি এই খবর পেয়েছিল, এবং তারপরে বোনটাকে আর পাওয়া যাচ্ছে না। তো আমি যখন ওই কেসটায় গেলাম, তখন আমি বারুইপুর থানায় গেলাম। বারুইপুর থানায় গিয়ে দেখলাম যে বারুইপুর থানা বলছে যে না, মেয়েটা পালিয়ে গেছে, মেয়েটা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। মেয়েটা যখন একবার পালিয়ে আসতে পেরেছে বাড়ি থেকে, তাহলে নিশ্চয়ই আর একবারও পালিয়ে যেতে পারবে। তো সেরকম করলে তো আমাদের চলে না, আমাদের তো অনেক বেশি ফোকাসড হতে হয়, কোথায় গেল, কেন গেল, কার সাথে গেল, তাকে ধরো, এইসব গল্পগুলো এসে যায় একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে গেলে। তো আমি যখন ইনভেস্টিগেশন স্টার্ট করলাম, দেখলাম যে আমাকে দেখে ভয় পেয়ে অনেকে পালিয়ে যাচ্ছে, মানে পাশের বাড়ির লোক আমাকে কোঅপারেট করছে না, তার পাশের বাড়ির লোক আমাকে কোঅপারেট। পুলিশ দেখে ভয় পেয়েছে নাকি? সেটাই প্রথম কোয়েশ্চেন আমার, যে পুলিশ থেকে কি ভয় পেলো না আমাকে থেকে ভয় পেলো, কে ভয় পেলো। তো তারপরে আমি একদিন একজনের বাড়িতে ঢুকেই পড়লাম, তাই জোর করে নেইবারের বাড়িতে। হ্যাঁ, গিয়ে বললাম তুমি বলো না কি হয়েছিল। তখন যখন সে বললো যে এরকম একটা গন্ডগোল হয়েছিল, কতগুলো লোক ওর বাড়িতে এসেছিল, তারপরে ওই ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল, মেয়েটা পেছন পেছন দৌড়িয়ে গেল, তারপরে আর আমরা জানি না। তখন দেখলাম ওর হাজব্যান্ড ওই মেয়েটাকে প্রচন্ড বউকে আর কি খুব বকছে আর কি, ও আর বলতে পারলো না, যেহেতু হাজব্যান্ড চলে এসেছে, মুখ খুলেছে বলে বকা দিচ্ছে। হ্যাঁ, খুব বকা দিচ্ছে। তো আমি এই দেখে বুঝলাম যে এরকম একটা কিছু ফিশি ব্যাপার আছে, যে এত লোকে ভয় পাচ্ছে কেন। তো যে আমাকে শুধু বউটা শুধু একটাই কথা বলেছিল যে পিছন দিকে একটা বাড়ি আছে, সেই বাড়িতে এই মেয়েটাও যেত, ছেলেটাও যেত, মানে দুজনেরই ওটা একটা কমন লোক। তা আমি যখন ওই কমন লোকের বাড়িতে গেলাম, দেখলাম কেউ বাড়িতে নেই, একটা বাচ্চা মেয়ে বসে আছে। তাকে বললাম তোমার মা কোথায়? তখন বললো যে না, মা তো নেই। তখন তোমার বাবা? বল না, বাবাও নেই। আমি ঠিক আছে, তাহলে আমি বারুইপুর থানায় ওয়েট করছি, তুমি তোমার মা বাবাকে পাঠাও। ওরে বাবা, কিছুক্ষণ পরে দেখলাম যে সে 4-5 জন লোক নিয়ে একটা ভ্যান রিক্সায়, সে মা শুয়ে আছে, তার অ্যাজমার নাকি টান উঠেছে, সে প্রচন্ড হাঁপাচ্ছে, এরকম একটা অবস্থা, তাকে কোনো কথা বলা যাচ্ছে না, সে কোনো কথা বলতে পারছে না। থানায় এসেছে? হ্যাঁ, থানায় এসেছে। তো আমি তাকে বললাম যে কি হয়েছে, তোমার শরীর খারাপটা কিসে? না, আমি কথা বলতে পারবে। ও কথা বলবে না, আপনি কথা বলতে পারবে না, প্রচন্ড ভাবে সে হাঁপানির টান দেখাচ্ছে।
ভালো কথা, খুব ভালো কথা। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, চলে গেল। তারপরে আমি রাত্রিবেলায় তার বাড়িতে চলে এলাম। রাত্রিবেলায় সে নিশ্চয়ই কথা বলতে পারবে, বুঝতে পারলাম। রাত্রিবেলায় যখন আমি তার বাড়িতে গিয়ে ঢুকলাম, দেখলাম সে বেশ ভালোই কথা বলছে। তখন আমার গল্পটা কি, তখন বললো যে না আমি কিছু জানি না, আমি ওই একজন লোকের নাম বললো আর কি, ওই ভদ্রলোকের হচ্ছে গিয়ে এই ছেলেটা হচ্ছে ওই বাড়ির ওই মেয়েটার বর। এখানে এসে বাড়ি ভাড়া নিয়েছিল, এই মেয়েটার সাথে ছিল, মুসলমান ছেলেটা। আচ্ছা। তো সুতরাং ওর কাছে দুটো বউ কোনো ব্যাপার না, দুটো বউ থাকতেই পারে, সেটা নিয়ে তো ওদের কোনো অসুবিধাও নেই, কারণ এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, এটা দুটো বউ থাকতেই পারে। এটা নিয়ে এত চাপ হলো কেন? বলছে না, এই যে মেয়ের বাড়ির খুব পয়সাওয়ালা ঘর এবং বড় লোক, মানে এই মুসলমান যে ফ্যামিলিটা বড় লোকের ফ্যামিলি, আর এই মেয়ের বাড়িটা হচ্ছে গরিব লোক। যেহেতু মেয়েটা বাড়ি ছেড়ে চলে এসেছে, সেহেতু মেয়েটা একদমই অসহায় হয়ে গেছে। তো যাই হোক, আমি শুনলাম শুনে টুনে, ছেলেটার বাড়ির লোক বড় লোক ছিল? হ্যাঁ, ছেলেটা মুসলমান ফ্যামিলি যে ছিল সে বড় লোক ছিল। তারপরে আমি গেলাম, সেই পরিবারে গেলাম, গিয়ে তুমি ভাবতে পারবে না, আমি গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, গিয়ে দেখছি সেই পালিয়ে যাচ্ছে, এরকম একটা করছে। তারপরে যাই হোক, জবরদস্তি করে প্রায় রাত বেরাতে গিয়ে করে জানতে পারলাম, এক জায়গা থেকে আমি খবর পেলাম যে এই মেয়েটি আদৌ ট্রাফিকড হয়নি, এই মেয়েটিকে মার্ডার করা হয়েছে। মেয়েটি কোথায় আছে কেউ জানে না, একমাত্র এখান থেকে বের করা খুব চাপের ব্যাপার। ট্রাফিক থেকে না মার্ডার কেস হয়ে গেল। আমি তখন, এখন ট্রাফিকিং এমন একটা জিনিস, তো মিসিং হতে পারে, ইলোপিং হতে পারে, সবকিছুই তো হতে পারে না, মার্ডার হতে পারে, রেপ হতে পারে, সবই হতে পারে। সুতরাং ট্রাফিক বলে তো আমি ছেড়ে দিতে পারবো না। তো যথারীতি আমি তো প্রচন্ড ভাবে লেগে গেলাম, রাত্রিবেলায় সাইমালটেনিয়াস রেড করে ওই যে ছেলেটাকে আমরা সন্দেহ করছি, মানে যে বিয়ে করেছিল তাকে পেলাম না, তার দাদাকে, বৌদি মানে ওই বৌদি না, ওর একটা ছোট বৌদি ছিল, সেই বৌদিকে, সেকেন্ড ম্যারেজের যার কথা বলছো? না, সেটা না, সেই মেয়েটা ছিল না সেদিন। ওরা আরেকটা ভাই আছে, ছোট ভাই, তার বউকে, আচ্ছা, দুটো ওই ভাই বউকে আর দাদাকে তুলে নিয়ে এলাম। নিয়ে আসার পরে দুটো ঘরে দুজনকে বসিয়ে সাইমালটেনিয়াস ইন্টারোগেশন আরম্ভ হলো। এবার এসে আমি বললাম যে ও তো ইন্টারোগেশনে সব বলে দিয়েছে, কাঁদছে খুব, ও তো সব বলে দিয়েছে, তুমি আর গোপন করছো কেন? তোমার আর গোপন করে লাভ কি? তুমি তো পেটানি খাওয়া ছাড়া আর কিছুই খাবে না। কাকে বললে? দাদাকে, কারণ বৌদি তো কিছুই বলেনি, বউ তো সেদিন বাপের বাড়িতে গেছিল। তখন ওই লোকটা প্রচন্ড ভাবে কেঁদে পড়ে, ভেঙে পড়ে আমাকে জানায় যে ওরা ওই মেয়েটিকে গলায় ওড়না চাপিয়ে পেঁচিয়ে মেরে ওদেরই ওখানে মসজিদ আছে, সেই মসজিদে অনেক জমি আছে, সেই জমিটা ওদেরই জমি, সেই জমিতে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে ও আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিল খাওয়ানোর জন্য। মানে যেদিন আমি ওর বাড়িতে গেছিলাম তখন আমাকে পেয়ারা দিতে চেয়েছিল, তো আমি ইনোসেন্টলি বলেছি যে না, আমি পেয়ারা খাই না, পেয়ারা আমার লাগবে না। বারুইপুরের পেয়ারা তো খুব নাম করা পেয়ারা, খুব বড় বড় সুন্দর পেয়ারা, দেখে আমার খুব লোভ হয়েছিল, ভাগ্যিস খাইনি। তো যাই হোক, পেয়ারা দিতে এসেছিল, তো আমি খাইনি। তো যথারীতি আমি বললাম যে তুমি তাহলে কোথায় তুমি চিনিয়ে দিতে পারবে জায়গা? বলছে হ্যাঁ। সেই রাত্রিবেলায় আমরা ওকে নিয়ে সেই জায়গায় গেলাম। তুমি চিন্তা করতে পারো না, থানার ওসি গেছে, থানার লোকজন সব গেছে, এসপি পর্যন্ত খবর চলে গেছে, যেরকম সিআইডি। এবার এটা তো থানার পক্ষে খুব ক্ষতিকারক না, যে থানা পারছে না, সিআইডি পারছে, এটা তো থানার জন্য খুব একটা ভালো কথা না। সুতরাং ওসি আমার এগেনস্টেই থাকবে, আমি জানি। হ্যাঁ, এটা কি, আর ওসি অনেক সিনিয়রও ছিল। তারপরে আমি গিয়ে তো বসে, আমি তোমাকে ছবি দেখাবো, যে ডিগ আপ করছে, কিছুই পাওয়া যাচ্ছে না, রোদ্দুর বেড়ে যাচ্ছে, গপ গপ করে ঘামছি, সেটা বিচ্ছিরি অবস্থা, বডি কিছুই পাওয়া যাচ্ছে না। চিন্তা করতে পারবে না, প্রায় 8 ফিট, মানে 4টে লোক মিলে, আমি পয়সা দিয়ে নিয়ে গেছিলাম, 4টে লোক মিলে সে খুঁড়েই যাচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। 8 ফিট গর্ত করার পর থেকে গন্ধ বেরোলো, বিচ্ছিরি একটা গন্ধ বেরোলো। এই গন্ধতে সবাই প্রচন্ড ভাবে নাকে চাপা দিচ্ছে, থুতু ফেলছে। আমি কিচ্ছু করছি না, আমার কোনো গন্ধই লাগছে না, তার কারণ আমার এত বেশি টেনশন ছিল যে ওটা যদি না পাওয়া যায় তাহলে আমি ব্যাপক ফেসে যাবো আর কি। তো যাই হোক, তো আস্তে আস্তে বডিটা বেরোলো, ফুল বডিটা বেরোলো, গলাটা এরকম সরু হয়ে গেছে। তখন ডিকম্পোজ হয়নি বডিটা? 8 মাস পরে রিকভারি হয়েছিল। বডিটা ফুল বডিটা পাওয়া গেছে, স্কেলিটন পাওয়া গেছে, পুরো স্কেলিটনটা পাওয়া গেছে, জামা কাপড় সব পরে আছে মেয়েটা। ওড়না দিয়ে গলাটা এমন চাপা চেপেছে, গলাটা এরকম হয়েছে।
একটা আঙুলেরও তো কম। আমি তোমায় দেখাবো ছবি। এইরকম গলাটা একটা আঙুল হয়ে গেছে, গলায় ওই দড়িটা এরকম বাঁধা আছে। আর তো তখনও বাধা ছিল? বাঁধাই আছে। ওকে ওই অবস্থায় ওকে কবর দিয়েছে আর কি। তারপরে ওর হাত পা সব পোকামাকড়ে খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই আর। আমি ওই বডি রিকভারি করার পরে ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের এনকোয়ারি করাতে হয়, একটা সুরথাল রিপোর্ট বলে, সেই রিপোর্ট করাতে হয়। সেই রিপোর্ট ম্যাজিস্ট্রেট পালিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটকে আবার ধরে নিয়ে এসে ম্যাজিস্ট্রেটকে দিয়ে দেখিয়ে সেই রিপোর্ট তৈরি করিয়ে বডি নিয়ে বডি কফিনের মধ্যে ঢুকিয়ে, কফিন আবার কিনতে চলে গেছি মেডিকেল কলেজে সেদিনকেই সব। কেননা বডি তো ওখানে ফেলে রাখা যাবে না, বডি তো আমার সরাতেই হবে। বডি আমি সরাবো কি করে? আর হসপিটাল এমনি বডি তো আর নেবে না, আমাকে কফিনে ঢোকাতে হবে। সেই মেডিকেল কলেজের পেছন থেকে প্রচন্ড বৃষ্টি সেদিন, আর বৃষ্টিতে এতখানি ভিজে গেছি, মানে পুরো ভিজে গেছি, এতটা জল। সেই জল ঠেলতে ঠেলতে মেডিকেল কলেজের পেছনটা যে কি নোংরা মানে ভাবা যায় না। সেই নোংরার মধ্যে গিয়ে কফিন কিনে নিয়ে এসে সেই কফিনের মধ্যে বডি ঢুকিয়ে সোজা চলে গেছি হসপিটাল, পিজি হসপিটালে। পিজি হসপিটাল বলছে আমি বডি নেবো না, এত রাত্রিরে বডি নেবো না, বডি সকালবেলা নিয়ে আসুন। এবার তুমি বলো যে পুলিশ অফিসার বডি নিয়ে কি করবে? বডি নিয়ে সকালবেলা জমা দেবে, কোর্টের কাছে কি কৈফিয়ত দেবে যে আপনি বডি রিকভারি দেখিয়েছেন রাত্রি 10টায়, আপনি বডি নিয়ে, তার মানে আপনি বডি নিয়ে সিআইডিতে পৌঁছালেন রাত 12টা ধরে নিলাম, তাহলে 12টার থেকে সকাল 10টা অবধি আপনি বডি নিয়ে কি করছিলেন? আমরা কি উত্তর দেবো? বডি তো আমাকে জমা দিতেই হবে। সেটাই। বডি নেবে না। সে কি করি, সে এই সুপারকে ওই সুপারকে ফোন করে, শেষ পর্যন্ত একজন পরিচিত ডাক্তার ছিল তাকে ফোন করার পরে সে বলল যে ঠিক আছে আপনি একটা কাজ করুন, আপনি ও এখন আমার কথাও শুনবে না, কারোর কথাই শুনবে না, আপনি তো দিয়ে হবেও না, আপনি একটা ছেলে পাঠান ওখানে, ছেলে পাঠিয়ে ওকে পয়সা দিয়ে কিছু খেতে বলুন, ড্রিঙ্কস, তাতে যদি ও কথা শুনে। শেষ পর্যন্ত আমার ওকে পয়সা দিতে হলো এবং বলতে হলো যে তুমি মদ খাও, এই নাও তোমার পয়সা, খুব করে তুমি মদ খাও, কিন্তু বডিটা ঢোকাও। তো আমি পয়সা দিলাম, ও বডিটা ঢোকাতে পারমিশন দিল, তারপরে ও মদ খেতে গেল। মানে এইভাবে করলাম আর কি। এবং সেখান থেকে আমি ওই বডির এফএসএম, ওই বডি নিয়ে ওখানে জমা দিলাম। এবং তারপরে যে কটা আসামি এদের মধ্যে ইনভলভ ছিল, সব কটা আসামিকে আমরা ধরেছি, ধরে আমরা ইয়েতে দিয়েছি, কাস্টাডিতে দিয়েছি। কিন্তু আমার যতদূর ধারণা সব কটা বেল্ড আউট হয়ে গেছে।